আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি আছি আপনাদের সাথে সাদিয়া আনু। আমাদের রুটিন অনুযায়ী আমাদের আজকে হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। সবাই আশা করি ভালো আছেন। যারা প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হতে চান তারা অবশ্যই ভর্তির যোগাযোগ হতে কী কী প্রয়োজন সবাই ফেসবুক পেজ প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজ এবং ইউটিউবে যারা দেখছেন তারা প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজ পেজে ইনবক্সে নক দিতে পারেন। আমাদের এখানে ষষ্ঠ শিশু কেজি থেকে বা প্লে নার্সারি থেকে আমাদের দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা সব আপলোড করা হবে। এখন যারা ভর্তি হতে চান তারা অবশ্যই ভর্তি হতে ফেসবুক পেজ ইনবক্সে যোগাযোগ করবেন। ঠিক আছে, আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের পড়াই শুরু করতে যাচ্ছি। তাহলে আমরা প্রথম অধ্যায় পড়ি, জলবায়ু পরিবর্তন, যেটা বিজ্ঞানে ছিল। তাহলে প্রথমে কি আছে, তুমি বই দেখো, তোমার উপরে কি আছে, একটা ছবি আছে না বজ্রপাতের। এটা কি বৃষ্টি হলো তখন হয়ে থাকে, তাহলে এটা কিসে বোঝাচ্ছে, বর্ষাকালে। তারপর ছবি 2 কি বোঝাচ্ছে, কেউ একজন পড়ে গেছে, তাই না? কেউ একজন পড়ে গেছে, তাকে পায়ে ব্যথা পাইছে, তাকে রুমাল আর পানি দিচ্ছে। তাইলে এটা কি একটা দুর্ঘটনা না? এটা গ্রীষ্মকালে, ওর খুবই ক্লান্ত লাগতেছে, পড়ে যায় নাই, ও নিশ্চয় এই রোদের মধ্যে খুবই খারাপ লাগতেছে, এখন ও তৃষ্ণা পাইছে, তাই ওকে একটা রুমাল দিচ্ছে, তাই পানি বোতল দিচ্ছে, আমরা হাতে দেখতে পাচ্ছি, তাই তো। আবার ছবি 3 যাই আমরা, এখানে কি হচ্ছে, খরা, অতিরিক্ত রোদ। এই রোদের কারণে কোনো বিলে চাষ করা যাচ্ছে না, মাটি ফেটে গেছে, তাহলে এটা কি, খরা। অতিরিক্ত গরমের কারণে কি হয়েছে, খরা দেখা দিছে। ছবি 4 নম্বরে যাই, এটা দেখে কি দেখি বলো তো, কিসের ছবি? হ্যাঁ, বন্যা এখানে কিছুদিন অনেক 2বার হয়েছে, এখন আমার দেখা মতো 2020-এ হয়েছে একবার, তারপরে এখন এই গত 23 সালে 24-এ হয়েছে, তারপরে হচ্ছে আর কখন হয়েছে, 24-এ হয়েছে এই বন্যা। তাহলে আমাদেরকে বলছে এখন উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে ছবিতে কি ঘটেছে তা লিখি। তাহলে এতক্ষণ ম্যাম তোমাকে যা বুঝিয়েছি তা তোমার SW, ওকে? বই কি দেখছো তুমি, বই ঠিক আছে কিনা, বইয়ের কোনো পেজ বাদ পড়ছে কিনা, বই ভাবে খুলে দেখছো, সব বই ঠিক আছে কিনা, পেজ আছে কিনা? তাহলে তোমারটা কি SW। পেন্সিল দিয়ে দিব তাহলে, এখানে তাহলে এটা হতে কি, তোমাকে যে কারণগুলো বললাম ওই কারণগুলো। এবার পরবর্তী পেজে যাই। আগামীকাল সকালবেলা আকাশ রুদ্রোজ্জ্বল থাকবে, বায়ু শান্ত থাকবে, দুপুরবেলা আকাশ মেঘলা থাকবে এবং রাতে বৃষ্টি হতে পারে। এটি আগামী দিনের সম্ভাব্য আবহাওয়ার চিত্র। কোনো নির্দিষ্ট স্থানে স্বল্প সময়ের গড় তাপমাত্রা, বৃষ্টিপাত ও আর্দ্রতাকে আবহাওয়া বলে। তাহলে আবহাওয়া কাকে বলে, এটা ইম্পর্টেন্ট, তা দেখাও সবাই। কোনো নির্দিষ্ট স্থানের কি গড় আবহাওয়াকে কি বলা হয়, কোনো একটা নির্দিষ্ট দিনের স্থানের স্বল্প সময়ের গড় তাপমাত্রা, বৃষ্টিপাত ও আর্দ্রতাকে আবহাওয়া বলে। তারপরটা হচ্ছে, সাধারণত একটি অঞ্চলের 30 থেকে 35 বছরের আবহাওয়া পর্যবেক্ষণ করে জলবায়ুর হিসাব করা হয়। যেমন দীর্ঘদিনের আবহাওয়ার চিত্র পর্যালোচনা করে দেখা যায় যে বাংলাদেশে জুন থেকে জুলাই মাসে বৃষ্টি হয় ও বাতাসের আর্দ্রতা বেশি থাকে। ডিসেম্বর ও জানুয়ারি মাসে শীত পড়ে, তখন বাতাসে আর্দ্রতা কম থাকে। এটি জলবায়ুর চিত্র। কোনো স্থানে দীর্ঘ সময়ের বায়ুর তাপমাত্রা, বৃষ্টিপাত ও আর্দ্রতা ইত্যাদির গড় মানের হিসাবকে জলবায়ু বলে। তাহলে সাধারণত একটি অঞ্চলে 30 থেকে 35 বছরের আবহাওয়া পর্যবেক্ষণ করে জলবায়ুর হিসাব করা হয়। তাহলে এটা ইম্পর্টেন্ট, কত বছরের গড় হিসাব করা হয়, এটাও আমাদের জানা রাখা প্রয়োজন।
তারপর হচ্ছে বাংলাদেশে জুন থেকে জুলাই মাসে বৃষ্টি হয় এবং বাতাসে আর্দ্রতা বেশি থাকে। কোন মাস থেকে কোন মাসে বেশি থাকে এটা ইম্পর্টেন্ট। তারপর কোন স্থানে দীর্ঘ সময়ের আবহাওয়াকে কি বলা হয়, জলবায়ু কাকে বলে, এটা ইম্পর্টেন্ট। তারপর নিচের লাইনে পরের প্যারাতে বিভিন্ন কারণে জলবায়ু পরিবর্তন হলেও মূলত মানবসৃষ্ট কারণে জলবায়ুর এই পরিবর্তন দ্রুত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণগুলোর মধ্যে জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাসের অতিরিক্ত ব্যবহার অন্যতম। এছাড়া কলকারখানা, যানবাহন, এসি ও ফ্রিজ থেকে নির্গত গ্যাস, ইটভাটার ধোঁয়া, বন উজাড় ইত্যাদি উল্লেখযোগ্য। তাহলে এখানে কি বলতেছে, আমাদের জলবায়ু পরিবর্তনের কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাসগুলো অতিরিক্ত ব্যবহার করতেছি। এগুলো অতিরিক্ত আমরা মাটি থেকে তুলতেছি এবং অতিরিক্ত ব্যবহার করতেছি, যার কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে। তারপর হচ্ছে কলকারখানার ধোঁয়া। কলকারখানা মানে বুঝছো, যেমন চাউল, আমরা চাউল চোরাতে যাই, যেটা আমরা এখন শীতের কালে ভাপা পিঠা বানাই, তারপরে চিতই পিঠা বানাই, এগুলা। যানবাহনের ধোঁয়া, তারপরে ধান, যখন আমরা ধান থেকে চাউল করতে যাই তখন আমরা কি মেশিনে দিয়ে আসি, তাহলে ওখান থেকে কালো ধোঁয়া যেটা বের হয়। তারপরে এসি চালাচ্ছি, তাহলে এসি থেকে কিছু ক্ষতিকর পানি বের হয়। তারপর আবার এসির ধোঁয়া, গরম যে ধোঁয়াটা বের হয়, তাপটা বের হয় ওটা। তারপর ফ্রিজ থেকে নির্গত গ্যাস, ফ্রিজ চালাই কিন্তু ফ্রিজ থেকে একটু গ্যাস যেটা আমরা কেউ অনুভব করতে পারি না। তারপরে ইট ভাটার ধোঁয়া, বন উজাড় করা। বন উজাড় মানে হচ্ছে কি, তোমার অনেকে যারা চুলাতে রান্না করে গ্রাম অঞ্চলে, তাহলে ওদের থেকে লাকড়ির প্রয়োজন হয় না, তাহলে ওরা কী করে, গাছ কেটে ফেলে না? ওই গাছ কাটার ফলে কী হয়, বনটা উজাড় হয়ে নেয়। গাছ কেটে ফেললে গাছের সংখ্যা কমে যায়, ফলে অক্সিজেনটা কমে যায়, কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পায়। এভাবে কি আমাদের পরিবেশ দূষিত হচ্ছে। এইসব কারণে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এখন কার্বন ডাইঅক্সাইডটা বৃদ্ধি পাচ্ছে। যেমন একটা তুমি কাচের ঘরে দেখবা, ওইখানে সূর্যের তাপটা ঢুকতেছে, কিন্তু ওইখানের ভিতর গরম আবহাওয়া, গরম আছে। জাপানে, বিভিন্ন দেশে কী করা হয়, যেখানে বরফের দেশ, জাপান বিশেষ করে, তাহলে ওইখানে কী করা হয়, ওরা একটা কাচের গ্লাস বানানো হয়। কাচের গ্লাসে ওই সূর্যের তাপটা যখন ওঠে তখন ওইটা গাছপালার ভিতর থাকে। এখন গাছপালা সূর্যের তাপটা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, সূর্য থেকে ভিটামিন ডি গ্রহণ করে, তাহলে ওই কার্বন ডাইঅক্সাইড সূর্যের যে তাপটা আসে ওইটা এখানে ভিতরে আটকে যায়, ওটা কিন্তু বের হতে পারে না। ঠিক তেমনি এখন সূর্যের তাপ, এইসব কলকারখানার এই কার্বন ডাইঅক্সাইডের ধোঁয়াগুলো কী করা হয়, গাছপালা কেটে ফেলার পরে কার্বন ডাইঅক্সাইড আমরা ছাড়তেছি না, ওইটার বৃদ্ধি পাচ্ছে, কিন্তু ওইটা আর বের হতে পারতেছে না পৃথিবী থেকে। ওইটা একটা পৃথিবীতে একটা আয়নার মতো হয়ে গেছে, যার ফলে পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইডটা অনেক বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, সবাই আয়না করবা কিরকম? হুম, সবাই বলে তো আয়না করে কিরকম? আয়নাঘরটা হচ্ছে তোমার যেখানে কোনো জানলা নেই, নিচে সিঁড়ি দিয়ে নামবে তুমি, মোবাইলে যা দেখছি, তারপরে তোমার সেখানে কোনো জানলা নেই, চার কোনো একটা দেওয়াল। আবার একটা মানুষ নিঃশ্বাস নিতে পারবো এখানে, তোমার আশেপাশে কোনো জানলা নেই, তার মধ্যে তোমার দরজাটাও বন্ধ, এবার তুমি থাকতে পারবে, এখন তো দম আটকে মারা যাচ্ছে মনে হচ্ছে। যেমন ওয়াশরুমের কথা বলি, ওয়াশরুমে তাও কি আছে, জানলা আছে। এখন ওয়াশরুম, যেসব ওয়াশরুমের জানলা নেই, দরজাটাও বন্ধ করেছো, তুমি কি কোনো কিছু করে থাকতে পারবে? তোমাকে কি সারাক্ষণ বেঁধে রাখলে তুমি অন্ধকারে থাকবে না? ওইটাই হচ্ছে আয়নাঘর। তারপর দেখি আমরা, এইসব কারণে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। 2 মেরুর বরফ গলার সঙ্গে সঙ্গে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। 2 মেরু মানে হচ্ছে বরফের, যখন এই সূর্যের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তখন ওই তাপের বরফ গলে যাচ্ছে না, গতকাল আমরা বলছি। তো কঠিন পদার্থ, তরল পদার্থ, বায়বীয়। এখন কঠিন পদার্থ বরফকে তুমি সূর্যের কাছে রাখো, এটা গলে কী হয়ে যাবে, এখন তরল পদার্থ হয়ে যাবে। আবার ওই পানিকে নিয়ে তুমি ফ্রিজে আবার রাখো, তাহলে কি হয়ে যাবে, ওইটা কঠিন পদার্থ আবার হয়ে যাবে। তাহলে 2 মেরুর বরফ গলার সঙ্গে সঙ্গে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, মানে হচ্ছে সমুদ্রের পানি বেড়ে যাচ্ছে না, বরফের দেশে গলে বরফগুলো পানি হয়ে যাচ্ছে। পানি হওয়ার ফলে সেগুলো সমুদ্রে এসে পড়তেছে। সমুদ্রের পানি বাড়ার সাথে সাথে সমুদ্রের দিকে পানি আরও বেরতে পারতে তীরসহ ডুবে যাচ্ছে, দ্বীপ যেটা থাকে ওই দ্বীপটা ডুবে যাচ্ছে। ওই দ্বীপ ডুবতে ডুবতে একেবারে আমাদের এখানে পানি ঢুকে যাচ্ছে, যার ফলে কী হয়ে যাচ্ছে, বন্যা হচ্ছে। বিভিন্ন অঞ্চলে দেখা যাচ্ছে বন্যা, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিধসের মতো দুর্যোগ। অর্থাৎ অতিরিক্ত তোমার বন্যার ফলে ভূমি ধসে পড়ে যায়, মাটিটা নরম হয়ে গিয়েছে, তাহলে মাটিটা ভেঙে পড়ে যাবে না, এটাই বলতেছে।
তারপর আবার যদি তোমার পানি বন্যা হচ্ছে না, পানি নেই কিন্তু ঋতুতে আছে কোনো পানি পাওয়া যাচ্ছে না, খরা, তাহলে ওই টাইমও কি মাটি ফাটল দিয়ে মাটি ভেঙে পড়ে যাবে। ফলে প্রকৃতি, বন্যপ্রাণী, মানুষের জীবন এবং সম্পদের ব্যাপক ক্ষতি হচ্ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় লবণাক্ত পানি প্রবেশ করে ক্ষতি করছে উপকূলীয় এলাকার কৃষিজমির। কম বৃষ্টিপাত ও অধিক পানি ব্যবহারের ফলে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে, ফলে শুকিয়ে যাচ্ছে ফসলের মাঠ। জলবায়ু পরিবর্তন বেশি হলে দুর্যোগের আশঙ্কাটাও বেড়ে যায়। অর্থাৎ জলবায়ুটা যত পরিবর্তন হবে আমাদের দুর্যোগটাও কিন্তু তত মারাত্মক হয়ে যাবে, ততটা এগিয়ে আসবে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যদি বেড়ে যায় অনেক এলাকা পানির নিচে স্থায়ীভাবে তলিয়ে যেতে পারে, যেটা একটু আগে তোমাকে বলছি। খাদ্য নিরাপত্তা হুমকির সম্মুখীন হতে পারে। যেহেতু সমুদ্রের পানিটা এখানে চলে আসছে, তাহলে লবণাক্ত পানিটা তোমার বিলে মাঠে ঢুকে পড়ছে, তাহলে ওইটা লবণাক্ত হয়ে গেছে, ওই মাটিতে কিন্তু আর শাকসবজি রোপণ করা যাবে না, ওই মাটিতে কিন্তু শাকসবজিও হবে না, তখন খাবারের অভাব দেখা দিবে, সুপেয় পানির অভাব দেখা দিবে। লবণাক্ত পানি কিন্তু আমরা পান করতে পারি না, আমাদের মিষ্টি পানি প্রয়োজন, যেটা নদী পুকুরের পানি বলি। লবণাক্ত পানি খেলে কিন্তু আমাদের কলিজাটাই শেষ, কেটে যাবে, আমরাই মারা যাবো, বুঝছো? তাহলে এখন একটা কাজ দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি জলবায়ু পরিবর্তনের কারণ উল্লেখ করে নিচের মাইন্ড ম্যাপটি সম্পন্ন করি। এই যে কাজ, তাহলে আমরা এখান থেকে জলবায়ু পরিবর্তনের কারণগুলো কী কী জানতে পারছি না? তাহলে তোমার ওইটা কি SW থাকবে। তারপর পূর্বের পৃষ্ঠার অনুচ্ছেদটি পড়ে জলবায়ু পরিবর্তনের ফলে কোন কোন ক্ষেত্রে প্রভাব পড়ে তার তালিকা তৈরি করি। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যায়, বন্যা হয়, খরা হয়, তারপর তোমার ভূমিধস হয়, তাহলে এগুলো কি ইম্পর্ট্যান্ট, এটা তোমার খ বিভাগ আসতে পারে প্রশ্ন, মানে অনুধাবয়াতে সংক্ষিপ্ত প্রশ্ন, এটা SW। পূর্বের পৃষ্ঠার অনুচ্ছেদটা পড়ে জলবায়ু পরিবর্তনের আর্থসামাজিক প্রভাবগুলো লিখি। তাহলে তোমার আর্থসামাজিক মানে হচ্ছে সমাজে কী কী প্রভাব, ক্ষতিকর প্রভাব পড়তেছে। তাহলে ম্যাম তো তোমাকে পড়াই দিছি, তুমি বাসা থেকে আবার পড়বা, আবার পড়ে তুমি এই কাজগুলো কিন্তু করে আনতে হবে, ঠিক আছে? কিরকম করবো? এই যে পেজেসগুলো পড়ছি, তাহলে এখন জলবায়ু পরিবর্তনের কারণ এই পেজে পড়ছি না আমরা। এখন জলবায়ু পরিবর্তনের কারণ উল্লেখ করে নিচের মাইন্ডসেটটি সম্পন্ন করি। এই যে কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাসের অতিরিক্ত ব্যবহারের কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে। কলকারখানার ধোঁয়া, যানবাহন, এসির ধোঁয়া, ফ্রিজ থেকে নির্গত গ্যাস, এসি ফ্রিজ থেকে ইটভাটার ধোঁয়া, বন উজাড় করা, এসব কারণে কি হচ্ছে, তোমার তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এগুলো হচ্ছে এখানকার কারণ। তারপর হচ্ছে পূর্বের পৃষ্ঠার অনুচ্ছেদটুকু পড়ে জলবায়ু পরিবর্তনের ফলে কোন কোন ক্ষেত্রে প্রভাব পড়ে তার তালিকা তৈরি করি। তাহলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা পাওয়া গেছে আমরা কোথায়, এই যে এখানে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। তারপর হচ্ছে কি 2 নাম্বার দিতে পারি কি, অন্য অঞ্চলে দেখা যাচ্ছে কি তোমার বন্যা। এই যে এখানে বিভিন্ন অঞ্চলে দেখা দিচ্ছে কি বন্যা, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং ভূমিধসের মতো দুর্যোগ। তাহলে এখানে আমরা ওইসব কারণ দিয়ে দিতে পারি, হয়ে গেছে কাজটা। পূর্বের পৃষ্ঠার অনুচ্ছেদটা পড়ে জলবায়ু পরিবর্তনের আর্থসামাজিক প্রভাব, সমাজে কী কী প্রভাব পড়ছে। তাহলে ওই সব সমাজের প্রভাব পড়ছে কি, খাদ্যের অভাব দেখা দিচ্ছে প্রথমত। এই যে কৃষি জমির ক্ষতি করছে, তারপরে খাদ্যের অভাব দেখা দিচ্ছে, এই যে খাদ্য নিরাপত্তার হুমকির সম্মুখীন হচ্ছে, কম বৃষ্টিপাত ও অধিক পানি ব্যবহারের ফলে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে, ফসলের মাঠ শুকিয়ে যাচ্ছে, জলবায়ু পরিবর্তন বেশি হলে দুর্যোগের আশঙ্কাও বেড়ে যাচ্ছে, সমুদ্রপৃষ্ঠ উচ্চতা বেড়ে গেলে অনেক এলাকার পানি নিচে স্থায়ীভাবে তলিয়ে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে। তারপরে খাদ্য নিরাপত্তা হুমকির সম্মুখীন হতে পারে, সুপেয় পানির অভাব দেখা দিতে পারে। তাহলে এইসব কারণ আমরা এখানে লিখব, এই যে তোমার ঘ 4 নম্বরে লিখব, ঠিক আছে? মানে এখানে সব উত্তর, এখানে তোমার 1, 2, 3, এই 3টার উত্তর কিন্তু এই পেজে দেওয়া আছে, অনুচ্ছেদে দেওয়া আছে। আশা করি বুঝছো। এটা হচ্ছে 2, কি কাজ করা হচ্ছে এখানে,
তাহলে এখানে পার্ট 2 ঠিক গতকালের মতো 2টা পার্ট দেওয়া আছে এখানে। যেহেতু আমাদের এখনো কি হয় নাই, সিলেবাস দেয় নাই, তাহলে আমরা এটা পড়ে ফেলতে পারি। জলবায়ু পরিবর্তন ও রোধ, পরিবেশ সংরক্ষণ। কি কাজ করা হচ্ছে বলো তো ছবিতে? কাজ করতেছে। হুম, কাজ করছে রে। কেন কাজটি করা হচ্ছে? কি কাজ করা হচ্ছে এখানে? কাজ করতেছে আমরা দেখতেছি, কিন্তু কি কাজ এটা প্রশ্ন করছে। কি কাজ? গাছ রোপণ করতেছে। এখন প্রশ্ন করছে কেন কাজটি করা হচ্ছে। এটা তো না করলে হতো, কেন করতেছে? পরিবেশের উন্নত হওয়ার জন্য, আমরা যাতে অক্সিজেন পাই, এই কারণে কি করা হচ্ছে? গাছ রোপণ করা হচ্ছে। কিভাবে কাজটি জলবায়ু পরিবর্তন রোধে সহায়তা করবে? যেখানে অনেক গাছপালা থাকে সেখানে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হবে এবং ফলে অক্সিজেনও থাকবে, ফলে সেখানে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাবে না, পানির অভাব দেখা দিবে না, আবার খরাও দেখা দিবে না। তাই এটা আমাদের জলবায়ু পরিবর্তনের অনেক সাহায্য করবে। এই কি শুধু একটা গাছ রোপণ, তুমি একটা গাছ রোপণ করো তোমার গাছে প্রতিদিন, বা একটা সপ্তাহ তুমি বিভিন্ন চারা গাছ এনে তোমার বাড়ির আশেপাশে চার কোণাতে কি গাছপালা লাগাও, তাহলে তুমি বাতাসও পাবা, পর্যাপ্ত তুমি অক্সিজেন পাবা, তারপর তুমি পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি পাবা, তোমার কোনো পানির অভাব দেখা দিবে না, কোনো খরা হবে না। কত সুবিধা না? তারপর বলো কি কাজ করা হচ্ছে 2 নং ছবিতে? বলো। দুই নং ছবিতে কি কাজ করা হচ্ছে? বুঝছো না? এটা দেখা যাচ্ছে বিভিন্ন ময়লা আবর্জনা দেখা যাচ্ছে এখানে। বিভিন্ন ময়লা আবর্জনা পরিষ্কার করে এখান থেকে এগুলা তোমার নিশ্চয়ই কি করা হচ্ছে, জৈব সারের মতো করানো হচ্ছে, তারপর ময়লা আবর্জনা পরিষ্কার করানো হচ্ছে, এটা দেখা যাচ্ছে যতটুকু। কেন কাজটি করা হচ্ছে? যাতে পরিবেশ দূষিত না হয়, দুর্গন্ধ না ছড়ায়। কাজটি করলেন কিভাবে? কাজটি জলবায়ু পরিবর্তন রোধে সহায়তা করছে। তাহলে এই যে এখানে এই সবগুলো কাজ করবে, তাহলে আমাদের জলবায়ু পরিবর্তনে কিন্তু কি দুর্গন্ধ থাকলেও কি পরিবেশটা দূষিত হয়, মানুষ অসুস্থ হয়ে যায়। এই বিষয়ে এখানে কিছু দিছে কিনা বই দেখি আমরা। হ্যাঁ, এটাই। তাহলে আমাদের প্লাস্টিক পণ্যদ্রব্যগুলো কী করতে হবে? পরিবেশকে দূষিত করছে। এখন ওইগুলোকে তোমাকে ঠিক গতকাল বলছি, ওইসব জিনিসগুলোকে কি আমরা চাইলে মৎস্য অধিদপ্তরের কাছে পাঠিয়ে ওইগুলোকে জৈব সার বানাতে পারি, মাছের খাবার বানাতে পারি। হ্যাঁ, না ধরো আপেল পচা আপেল হয়ে গেছে, তাহলে তুমি পচা আপেলটা তুমি গাছের নিচে ফেলে দাও, বা এটাকে একটু কেটে কোনোভাবে তুমি গাছের নিচে ফেলে দাও, ওইটা একটা জৈব সার হয়ে গেছে। তারপর তুমি চা পাতা আছে না, চায়ের পাতা, চা খাওয়ার পর চায়ের পাতা থাকে, ওই চায়ের পাতাটাও তুমি কোথায় ফেলে দিবা? গাছের নিচে ফেলে দাও, ওইটাও জৈব সার হয়ে যাবে। মানে উঠবে যে না, এটা মাটির মতো হয়ে একটা সারে পরিণত হবে, বুঝছো? চায়ের পাতা অযথা ডাস্টবিনে না ফেলে তুমি কোনো চারা গাছ রোপণ করছো ওইটার নিচে ফেলে দাও, ওইটাই ঠিক হয়ে যাবে, বুঝছো? তাহলে এখন ওইগুলো কী করতেছে? প্লাস্টিকগুলো একটা কারখানায় এনে ওগুলা তোমার কি সংশোধন করে পরিষ্কার করে ওগুলাকে মাছের খাবারের উপযোগী করতেছে। তারপরটা হচ্ছে কি তোমার কংক্রিট দিয়ে কী করতেছে? কি কাজ করা হচ্ছে? কেন কাজটি করা হচ্ছে? কিভাবে কাজটি জলবায়ু পরিবর্তন রোধে সহায়তা করছে? এটা কিসের ছবি দিয়েছে এখানে?
এটা হচ্ছে কংক্রিট। কংক্রিট মানে হচ্ছে কি তোমার ইটের পাথর, মানে কলকারখানা দেখাচ্ছে এখানে। তাহলে এইগুলা দিয়ে কি করতেছে, ওরা বিভিন্ন জিনিস তৈরি করতেছে। যেমন তোমাদের সামনে এখানে আছে মাটির চুলা আছে না, দেখে তাই মনে হচ্ছে। তাহলে কি কাজ করা হচ্ছে, কেন কাজটি করা হচ্ছে, কিভাবে কাজটি জলবায়ু পরিবর্তন রোধে সহায়তা করছে। এখানে কংক্রিট দিয়ে বোঝাচ্ছে, মনে হচ্ছে ইট, সেম ইট। তাহলে সিমেন্ট দিয়ে তোমার ঘরের আশেপাশের জন্য বিভিন্ন কাজ করা হচ্ছে, এটা দেখতে হবে। তারপর হচ্ছে কি কাজ করা হচ্ছে, পরবর্তী ছবিতে দেখে আমরা। এটা হচ্ছে তোমার সূর্যের তাপ ব্যবহার করে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। কেন কাজটি করা হচ্ছে, এটা যাতে আমাদের অপচয় না হয়। আমরা যাতে পানির সাহায্য কিন্তু কী করতেছি, এখানে পানি দিয়ে কারেন্ট উৎপন্ন হচ্ছে। কোত্থেকে? কাপ্তাই পানি দিয়ে, কর্ণফুলী নদী দিয়ে এই কারেন্ট উৎপন্ন হচ্ছে পানি দিয়ে। পানি টানলে তো কি হয়? এই যে পানির সাহায্যে কারেন্ট উৎপাদন হচ্ছে, পানির মধ্যে মেশিন দিচ্ছে, তার দিচ্ছে, আমরা দেখছি তো, আমরা নিচে ওখানে কাপ্তা ওখানে দেখছিলাম। কিন্তু এখন কি হয়, এই কাপ্তায় পেপারমেন্টে গেছিলা, কাগজ তৈরি হয়, কর্ণফুলী নদীর ওখানে ছিল। একটা আছে না, ব্লেড আছে না, সেখানে কর্ণফুলী নদী জায়গায় গেছি। ওইখানে আছে, কর্ণফুলী নদী দিয়ে পানির সাহায্যে কারেন্ট উৎপন্ন হচ্ছে। তারপর কি কাজ করা হচ্ছে এটা দিয়ে, এখন সূর্যের তাপ দিয়ে তোমার এই কারেন্ট উৎপাদন করা হচ্ছে, সৌরশক্তি যেটাকে বলা হয়। এটার সাহায্যে তোমার পরিবেশের উন্নত হচ্ছে, কি প্রাকৃতিক জিনিস ব্যবহার করতেছি। সূর্যটা এমনও তাপ দিচ্ছে, এমনও তাপ। তাহলে আমরা পানি কেন ব্যবহার করব, আমরা সূর্যের তাপ ব্যবহার করে কারেন্ট ব্যবহার করি। আগেকার সময় যুগে কি টিভিতে কীরকম থাকতো, এরিয়াল ব্যবহার করতে হতো। এরিয়াল একটা লম্বা দাগ থাকতো, একটা বাঁশের সাথে ধাক্কা দিতে হতো তার, এবার এটাকে এদিক থেকে এদিকে ধরলে ও একটা নেটওয়ার্কেরই আছে এই তো। তাহলে ওই নেটওয়ার্কের সাহায্যে তোমার টিভিতে আসতো, এটা নিয়ে কতক্ষণ এদিকে লাগতে হতো, কতক্ষণ এদিকে লাগতে হতো, কতক্ষণ এ পাশে, না হয় টিভিতে ঝিলমিল করতো মাঝে মধ্যে নেটওয়ার্ক না পেলে। এরিয়ালের সাহায্যে টিভি দেখতে হতো। কিন্তু এখন বর্তমানে কী বেড়েছে, ওয়াইফাই দিয়ে টিভি দেখতেছি, বা মোবাইলের মতো টাচ করে ইউটিউব দেখতে থাকছি, টাচ করে করে ইউটিউবটা দেখে ফেলতেছি টিভিতে। এটা তারপর পেজে দেখো পড়া। নিচের ঘরে দেওয়া তথ্যগুলো পড়ি এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের করণীয় কি তা ডান পাশের খালি করে লিখি। 5 নম্বর পেজ। কোথায় পড়তেছি? হ্যাঁ, তাহলে বিদ্যুৎ সাশ্রয়ী পণ্য ব্যবহার, এসি কম ব্যবহার, অপ্রয়োজনে বিদ্যুৎ ব্যবহার না করে বিদ্যুৎ সাশ্রয় করতে পারি। বিদ্যুৎ সাশ্রয় করলে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির ব্যবহার কম হয়। এক্ষেত্রে আমাদের করণীয় কি? বিদ্যুৎ সাশ্রয়ী পণ্য ব্যবহার, এসি কম ব্যবহার করতে বলা হচ্ছে। তাহলে বলো তো এখানে আমাদের এগুলো কি করতে হবে, কি করণীয়? করতে হবে। বিদ্যুৎকে আমরা কিভাবে কম ব্যবহার করতে পারি? যেমন প্রয়োজন হচ্ছে বিদ্যুৎ, তাহলে আমরা দিনের আলোটা ব্যবহার করতে পারি। এই যে এখন লাইট দিচ্ছি, বাইরে যদি রুটুতে থাকে তাহলে আমরা লাইটটা অফ করে জানলা খুলে দিলে আমাদের ওই বাইরে আলোটা এখানে আসবে, তাহলে আমাদের বিদ্যুৎ অপচয় হচ্ছে না। তারপর মনে করো এখন ফ্যান চালাতে হচ্ছে না, গরম লাগতেছে, তাহলে জানলা খুলে দিলে অবশ্যই বাইরে থেকে বাতাসটা আসবে। তাহলে আমি ফ্যানটা অফ করে রাখি, বাইরে থেকে বাতাস, প্রাকৃতিক বাতাসটা আমি অনুভব করি, তাহলে এটা থেকে বিদ্যুৎ অপচয় হচ্ছে না। এগুলো তারপর বলছে দৈনন্দিন জীবনে জীবাশ্ম জ্বালানি, যেমন ডিজেল, পেট্রোল, অকটেন, গ্যাস, বইয়ের দিকে দেখবি অধিক মাত্রায় ব্যবহার করায় বায়ুতে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, জলবায়ুর পরিবর্তন ঘটাচ্ছে। তাহলে এখানে আমাদের করণীয় কি? এগুলোও কি কম পরিমাণে কি ব্যবহার করা, জীবাশ্ম জ্বালানি অনেকটাই কম ব্যবহার করা, এগুলো ব্যবহার প্রয়োজনে। পেট্রোল কি আমরা গাড়িতে শুধু ব্যবহার করছি, এখন গাড়িতে ব্যবহার করার কারণে আমরা বাস, সিএনজি এগুলো ব্যবহার করি, এগুলো কালো ধোঁয়া কি আমাদের পরিবেশ দূষিত করতেছে। তাহলে আমরা ব্যবহার করতে পারি আগেকার সময় যে রিক্সাগুলো ছিল, ওই রিক্সা, তারপর ভ্যান গাড়ি, এগুলো যদি ব্যবহার করা যায়, বা ঘোড়ার গাড়ি, তাহলে এখানে কিন্তু কোনো এইসব জীবাশ্ম জ্বালানি ব্যবহার করতে হচ্ছে না। জীবাশ্ম জ্বালানি মানে বুঝছো, একটা প্রাণী মারা গেছে, হাড় গোড় আছে না, মনে করো গোড় একটা মারা গেছে, তাহলে ওর হাড় গোড় যেগুলো আছে ওগুলো পচলে ওটা কি জীবাশ্ম জ্বালানি, ওইটা একটা জৈব সার বা জীবাশ্ম জ্বালানিতে রূপান্তরিত হয়। তাহলে আমরা এগুলো ব্যবহার না করে আমরা কি করতে পারি,
আমরা আগেকার সময় যে রিক্সা একটা মানুষ এরকম এরকম করে পা দিয়ে ঘোরায় ঘোরায় যেতে হইতো ওইটা, তারপর ভ্যান গাড়ি বা ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, এগুলো চাইলে ব্যবহার করতে পারি। এখানে কোনো কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাচ্ছে না, কোনো অক্সিজেনও কমে যাচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, বরঞ্চ পরিবেশের উন্নত হচ্ছে। কিন্তু সিএনজি, বাস, মোটর সাইকেল এগুলো ব্যবহার করার কারণে কালো ধোঁয়া বের হচ্ছে। ওই কালো ধোঁয়ার পরে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাচ্ছে। বুঝতে পারছি? এখন এগুলো আমরা কয়জনই বা মানতেছে? আমরা বলতেছি, যারা ব্যবহার করতেছে না, কিন্তু ব্যবহার তো অলওয়েজ হচ্ছে, তো পরিবেশ দূষিত হচ্ছে তাতে। তারপর হচ্ছে কি প্লাস্টিক, পলিথিন জাতীয় দ্রব্য ব্যবহার, বইয়ের দিকে দেখি। প্লাস্টিক ও পলিথিন জাতীয় দ্রব্য ব্যবহার পরিবেশকে দূষিত করে এবং জলবায়ুকে পরিবর্তন করে। আবার পরিবেশ বান্ধব পণ্য ব্যবহার পরিবেশ ও জলবায়ুকে ঠিক রাখে। এখানে আমাদের করণীয় কি? আমরা প্লাস্টিক, পলিথিন জাতীয় দ্রব্য পরিবেশকে যদি দূষিত করে, আমরা এগুলো ব্যবহার কম করব। যদি ব্যবহার করেও থাকি, মনে করি এটা ময়লা হয়ে গেছে, তাহলে এগুলো আমরা একপাশে জমিয়ে রাখবো। জমানো শেষ হলে আমরা সেগুলো অবশ্যই মৎস্য অধিদপ্তরের কাছে দিয়ে আসবো, বা পরিবেশ যারা প্রাণী সম্পদ অধিদপ্তরে কাজ করে ওদের কাছে দিয়ে আসার চেষ্টা করব। ওদের কাছে দিয়ে আসলে ওনারা সেগুলো রিসাইকেল করে হয় পুনরায় ব্যবহার করতে পারে, অথবা মাছের খাবার বানিয়ে ফেলতে পারে। এটাই। তাহলে স্রোত ও বাতাস, তাহলে আমরা এটা করলে কি আমাদের পরিবেশটা উন্নত হবে, এটাই আমাদের করণীয়। এতক্ষণ আমরা যেগুলো পড়লাম আশা করি বুঝতে পেরেছেন সবাই। এখন যারা ভর্তি হতে চান তারা অবশ্যই আমাদের ক্লাসের বৈশিষ্ট্যগুলো, মানে আমাদের প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজের বৈশিষ্ট্যগুলো দেখে নিতে পারবেন। যেমন এখানে ভর্তি ফি ক্লাস অনুযায়ী জানানো হবে, অর্থাৎ আপনি কোন ক্লাসে ভর্তি হতে ইচ্ছুক, আপনি কি কেজি বা প্লাই নার্সারি বা 1, 2, 3, তারপর আপনি কি 6-এ নাকি 7-এ, এগুলো অবশ্যই ক্লাস রেকর্ডিং থাকবে। স্কুল এবং কলেজের পড়াশোনার কাজে সাহায্য করানো হবে। এখন আপনার স্কুলে পড়া কী দিয়েছে আপনি যদি বুঝতে না পারেন, তাহলে অবশ্যই কী করবেন, এখানে মেসেজ দিয়ে জিজ্ঞেস করতে পারবেন। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও থাকবে। বেতন হবে মাস হিসাব করে, এখানে একেবারে অ্যামাউন্টটা দিতে হবে না। তারপর এখানে আছে আমাদের অধ্যায়ভিত্তিক টেস্ট, অর্থাৎ এখানে অধ্যায় যেটাই কমপ্লিট করানো হবে অধ্যায়টার মধ্যে টেস্ট পরীক্ষা নেওয়া হবে। তারপর হচ্ছে মাসিক টেস্ট। মাসিক টেস্ট মানে হচ্ছে এই যে আমরা এক মাসে কী কী শেষ করলাম, যেগুলো শেষ করলাম তার উপর একটা টেস্ট হবে। তারপর হবে ফাইনাল পরীক্ষা, যেটা আমাদের স্কুল পর্যায়ে বা কলেজ পর্যায়ে ফাইনাল পরীক্ষা হয়ে থাকে, ঠিক তার আগে করে আমাদের সব সিলেবাস শেষ করার পরে অবশ্যই কী হবে, একটা ফাইনাল পরীক্ষা হবে, যেটাতে আমরা এখানে পাশ করতে পারলে আমরা আশা করব আমরা আমাদের ফাইনাল স্কুলে গিয়েও পরীক্ষায় পাশ করতে পারবো। গ্রুপ সাবজেক্ট ভিত্তিক টিচার আছে এখানে। অভিজ্ঞ শিক্ষক দিয়ে ক্লাস পাঠদান করানো হচ্ছে। দুর্বল শিক্ষার্থীদের জন্য আলাদা গ্রুপের মাধ্যমে পাঠদান করানো হবে, অর্থাৎ হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং জুম অ্যাপে। তারপরে অ্যাসাইনমেন্ট দেওয়ানো হবে, অর্থাৎ আমরা যেই সাবজেক্টের পড়াশোনা করতেছি ওইটার বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। তারপর টেস্টের পর গার্ডিয়ানদের সাথে জুম মিটিং সমাবেশ, অর্থাৎ কার স্টুডেন্ট কীরকম একটা আলাদা ভিত্তিক মানে জানানো হবে সমাবেশ করে। ড্রয়িং শেখানো হবে। এখন যারা ড্রয়িং শিখতে চান, তারপরে বিভিন্ন হ্যান্ড স্টিচ শিখতে চান, এসব কিছু করলে আমার একটি শিল্পকলা পেজ আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। হাতের কাজ শেখানো হয়, শিখতে চাইলে শিল্পকলা পেজ ফলো দিবেন এবং অর্ডার করতে চাইলে করতে পারেন, যেমন নকশি কাঁথা, বেডশিট, এসব কিছু। ঠিক আছে, আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে আমরা আবার হাজির হব।